আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, হাসির রাজা ইউনুস ভারের নাকি পায়ের তলা থেকে মাটি সরে গেছে। জানেন কিছু? তিনি যেভাবে খিলখিলাইয়া হাসলেন, সেই হাসিটা দেখা আমার মনে হলো যে তার আবেগ কাজ করে নাই, তার বিবেক কাজ করছে। তার যদি আবেগই কাজ করতো তাহলে তিনি এরকমভাবে খিলখিলাইয়া অন্তত হাসতে পারতেন না। যে ঘটনাটা ঘটে গেল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে, সেটা শুধু বাংলাদেশে না, সারা বিশ্ব আবেগপ্লুত হয়ে পড়ছেন। অথচ আমাদের দেশের প্রধান উপদেষ্টা তিনি খিলখিলাইয়া মনে হয় হাসতে হাসতে গড়াগড়ি খাবেন, এরকম একটা পরিস্থিতি হাসির রাজা ইউনুস ভারের। আমার কাছে এই জন্যে মনে হলো যে তার আবেগ কাজ করে না, তার বিবেক কাজ করছে। তিনি যখন প্রধান উপদেষ্টা হওয়ার আগে মোটিভেশনাল স্পিচ দিছেন, তখন শুনে তার কণ্ঠের মধ্যে আমি আবেগ খুঁজে পাইছিলাম। তার কণ্ঠে মনে হতো যে প্রতিটা কথার ভাজে বাজে আবেগ বের হয়ে আসে। আমার মনে হতো যে তিনি হয়তো বা এগুলো অন্তর থেকে তার আবেগগুলো বের হয়ে আসে। কিন্তু প্রধান উপদেষ্টা হওয়ার পরে অনেকগুলো বক্তব্য শুনছি, বিশেষ করে লাস্ট খিলখিলে যে হাসলেন, এই হাসি দেখে মনে হলো যে না, সেই আবেগ হলো তার অভিনয়ের আবেগ, নাট্যমঞ্চস্থের আবেগ। তার অন্তরে কোনো আবেগ নাই, তার অন্তরে কোনো আবেগের স্থান নাই, তার বিবেকের স্থান আছে। এই জন্য আমি এটা বললাম যে দেখেন, এত বড় একটা ঘটনা ঘটে গেল। এই যে দীপ্ত নামক শিশুটা, আমি এই মুহূর্তে নিউজটা দেখলাম, আজকে তিনি না ফেরার দেশে চলে গেলেন। তার বাবাকে ওই বেডে থেকে বলছেন, আইসিইউ থেকে বলছেন যে তার পোষা পাখিগুলো যেন দেখে রাখে। ওই বাচ্চাটি নাকি তার বন্ধুকে বাঁচানোর চেষ্টা করছে। তিনি বলছেন যে আমি তো আমার বন্ধুকে বাঁচানোর চেষ্টা করছি, আমি মারা যাব না। তিনি আজকে না ফেরার দেশে চলে গেলেন। এরকম একটা আবেগ ঘন পরিবেশের মধ্যে এরকম মোটিভেশনাল স্পিকার, মহান মানুষ খিলখিলে আসলেন, তাহলে অবশ্যই তার মধ্যে আবেগ কাজ করে না, বিবেক কাজ করছে। কি বিবেক কাজ করছে? বিবেক কাজ করছে যে তিনি হয়তো ভাবছেন যে তিনি তো প্রধান উপদেষ্টা হওয়ার পরেই তার যে 6 মাসের কারাদণ্ড হয়েছিল, 666 কোটি টাকা জরিমানা হয়েছিল, তিনি তো তার নাই করে দিচ্ছেন। তার 6 মাসের কারাদণ্ড নাই হয়ে গেছে, 666 কোটি টাকাও নাই হয়ে গেছে, জরিমানা আর দেওয়া লাগলো না। তারপরে তিনি কি করছেন? তার নামে ইউনিভার্সিটি অনুমোদন নিছেন। তারপরে তার প্রতিষ্ঠানের নামে 29 সাল পর্যন্ত কর মওকুফ করে নিছেন। আরও কত ধরনের সুবিধা নিচ্ছেন। আদম ব্যবসার সুবিধা নিছেন। স্টারলিংকের সাথে তার গ্রামীণ ব্যাংক এবং গ্রামীণ টেলিকমের শেয়ার হোল্ডার নিছেন। আরও অনেক কিছু হয়তো বা নিছেন, আমি সেগুলো জানি না, কিন্তু যে কটা জানি সেটাই বললাম। এখন বিবেক কি? তিনি হয়তো ভাবছেন যে আমি যে এগুলা মাফ করে নিলাম, যদি কোনোভাবে আওয়ামী লীগ আবার ফিরে আসে, তাহলে তো আমার সুদে আসলে এগুলো আবার দিতে হবে। তারা তো আমার এই আমি যে সাজা মওকুফ করছে, এই সাজা তো মওকুফ হবে না, আমাকে তো 666 কোটি টাকা দিতেই হবে। তাকে তো 29 সাল পর্যন্ত তিনি যে তার প্রতিষ্ঠানে কর মওকুফ করে নিয়েছেন, সেই প্রতিষ্ঠানের কর তো দিতেই হবে তাকে, এবং অতীতে যদি বকেয়া থাকে সেগুলো দিতে হবে। আর আদম ব্যবসা, স্টারলিংকের সাথে ব্যবসা, সেগুলোও তো তার নাই হয়ে যাবে। এখন যে এরকম তিনি প্রধান উপদেষ্টা হওয়ার পরে তার নামে সাজা এবং তার যে 666 কোটি টাকা জরিমানা মওকুফ করছেন, নাই করে দিচ্ছেন, এইগুলোও তো তাকে দিতে হবে, এবং তিনি যে অনুমোদন নিচ্ছেন সেগুলোও নাই হয়ে যাবে যদি আওয়ামী লীগ আসে। এই বিবেকটা বোধহয় তার মধ্যে কাজ করছে, যার কারণে এই হাসির রাজা ইউনুস ভার এই যে প্রথম সারির 4টা রাজনৈতিক দলের নেতাবিন্দুকে দেখে তিনি কি করলেন? মিটিং করলেন, খিলখিলাইয়া হাসলেন। হাসতে হাসতে মনে হয় তিনি এখন গড়াইয়া মাটিতে পড়ে যাবেন, এরকম একটা পরিস্থিতি। এরকম মন মানসিকতার ব্যক্তিকে রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব পালন করতে পারেন? এগুলো দেখে আমার মনে হলো, দেখেন, মানুষ যখন ক্ষমতার লোভে পড়ে, মানুষ যখন ক্ষমতা হারানোর আশঙ্কায় পড়ে, তখন এই ধরনের কাজ করে। দুঃখের মাঝে হাসেন,
জাতির জাতির কি চাচ্ছে, জাতির মনে কি চলতেছে সেটা তিনি বোঝেন না। নিজের চেয়ার ধরে রাখার জন্য তিনি প্রয়োজনে হাসবেন, প্রয়োজনে কাঁদবেন, প্রয়োজনে মাটিতে গড়াগড়ি খাবেন, প্রয়োজনে নিজেকে ভার হিসাবে দেশের মাঝে পরিচয় করে দিবেন, তাতেও কোনো সমস্যা নাই, তারপরে তার চেয়ারটা ধরে রাখা লাগবে। এটাই হচ্ছে ক্ষমতালোভী যারা, তাদের হচ্ছে চরিত্র, কালচার। এটা আমার কাছে মনে হয়, এরকমই মনে হয়েছে। তিনি হয়তো বা দেখতে পাচ্ছেন যে ছাত্ররা তো ফুসে উঠছে 6 দফা নিয়ে, যেভাবে তার দুজন উপদেষ্টাকে 8 ঘন্টা অবরুদ্ধ করে রাখছেন, তাহলে তো তিনি হয়তো ভয় পাইছেন যে যদি পতিত শক্তি যদি এটার সুযোগ নেয় তাহলে তো আমার খবর আছে, তাহলে এখন কি করা লাগবে, এদের ঠেকা দিত তার পক্ষে সম্ভব না। যার কারণে বড় বড় রাজনৈতিক দলগুলো দেখেন এর সাথে আবার অন্য ঘটনা ঘটছে। অন্যান্য যে রাজনৈতিক দলগুলো, সেই রাজনৈতিক দলগুলো কিন্তু মনক্ষুণ্ণ হয়ে বসেছেন, কিরে আমরাও তো এই জুলাই আগস্ট আন্দোলনের সামনের সারিতে ছিলাম, অনেক রাজনৈতিক দল ছিল, তাদেরকে ডাকলো না, তারা 4টা রাজনৈতিক দলকে ডাকলো, তার মধ্যে এমন একটা রাজনৈতিক দলকে ডাকছে যে রাজনৈতিক দল হলো নিবন্ধনই নাই, এখন পর্যন্ত নিবন্ধনই হয় না সেই রাজনৈতিক দলের ডাকলো, অথবা নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে ডাকলো না। তারা বলতেছে এখন মিডিয়াতে, যখন ওই 4টা রাজনৈতিক দল তার সামনে এসে তিনি তো আনন্দে আত্মহারা হয়ে পড়ছেন, কাজ হয়ে গেছে, আমার ডাকে তো তারা ঠিকই চলে আসতেছে, এখন তো কাজ হয়ে গেছে, আমার তো চেয়ার আর ছাড়া লাগতেছে না, চেয়ার তো আমার এসে গেছে, এই আনন্দেই বোধহয় তিনি খিলখিলাইয়া হাসছেন। অট্টহাসি দিতে পারেন নাই, ক্যামেরা ছিল, পরে দিচ্ছেন কিনা জানি না, কিন্তু আমার কাছে মনে হলো যে হাসির রাজা এই ইউনুস ভারের হয়তো পায়ের তলার মাটি সরে যাওয়া ভাব তিনি বুঝতে পারছেন, এবং যার কারণে দলের নেতাদের ডাকছেন, তারা আসছেন, তাদেরকে দেখে তার মুখে হাসি ফুটছে।